নমস্কার। আমি আজ আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইতিহাসের আলোয় ভারত নিয়ে। আগের এপিসোডে মানে দশম পর্বে আমরা ভারত সভ্যতার উপর পরিকল্পিত আক্রমণ এই আলোচনা চক্রের অন্তর্গত তামিল কি সংস্কৃতের চেয়ে প্রাচীন ভাষা এই বিষয়ে আলোচনা করেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নানা রকম যুক্তি দিয়ে যে তামিল ভাষা হরপ্পা সভ্যতার সময় ছিল না, আর হরপ্পা সভ্যতা আর্য সভ্যতারই অংশ, সুতরাং তামিল সংস্কৃতির চেয়ে প্রাচীন নয়। এবার আমরা আলোচনা করব ভারতীয় সভ্যতা কতটা পুরনো। এটা একাদশ পর্ব। আমরা এবার মূল আলোচনা শুরু করছি। কোন সভ্যতা কত প্রাচীন তার একটা আনুমানিক ধারণা দিয়ে শুরু করা যাক। গ্রিসের সভ্যতা 3000 বছর, চীন 3 থেকে 4000 বছর, ইজিপ্ট 5000 বছর, পার্সিয়া 3000 বছর, আর ভারতীয় সভ্যতা কমপক্ষে 10,000 বছর পুরনো। জেনেটিক্যাল সমীক্ষা, এটা আপনারা জেনেটিক্স কিছুটা যদি জানেন, জিন থেকে জেনেটিক্স, 55,000 বছর আগেকার পপুলেশন জেনেটিক্স থেকে এক ইতিহাস পাওয়া যায়। মানবদেহে 23টা করে 46টা ক্রোমোজোম আছে মোট। এর বিস্তারিত বৈজ্ঞানিক বিবরণ আমরা এখন দিচ্ছি না। আপনারা যারা পরিচিত আছেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি যে এই ক্রোমোজোমগুলো কিছুই না, ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি একটা থ্রেডের মতো জিনিস, দড়ির মতো জিনিস। এটা জোড়ায় জোড়ায় থাকে, মোট 23টা জোড়া থাকে, 46টা হয়। ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর প্রোটিনের একটা উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই প্রোটিনকে ঘিরে থাকে এই ডিএনএগুলো, এবং এই যে সেটটা, এটাকে বলা হয় ক্রোমোজোম। এরকম 23 জোড়া করে মোট 46টা থাকে, এর মধ্যে 22টা জোড়া একই রকম থাকে, কেবল 23তম জোড়ায় থাকে এক্স এক্স বা এক্স ওয়াই ক্রোমোজোম। পুরুষদের শরীরে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, আর নারীর শরীরে থাকে এক্স এক্স ক্রোমোজোম। এই যে এক্স আর ওয়াই, এটা দিয়েই লিঙ্গ নির্ধারিত হয়। এবার আর কাজে এর বেশি আর বলবো না, বলতে গেলে অনেক জটিল হয়ে যাবে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সেলের ভিতরে 23 রকমের ক্রোমোজোম থাকে, আগেই বলেছি। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে নারীদের মধ্যে। পুরুষদের স্পার্মে এক্স ওয়াই ক্রোমোজোম, আর নারীদের ওভাম বা ডিমে এক্স এক্স ক্রোমোজোম থাকে। পুরুষদের থেকে এক্স ক্রোমোজোম এবং নারীর থেকে এক্স ক্রোমোজোম নিয়ে যখন হয় তখন একটা মেয়ে সন্তান হয়, আর পুরুষদের ওয়াই ক্রোমোজোম আর নারীর এক্স ক্রোমোজোম নিয়ে এক্স ওয়াই ক্রোমোজোম থেকে পুরুষ সন্তান হয়। আমাদের যে গোত্র, তা এই পৈতৃক লিনিয়েজকেই বোঝায়। মায়ের দিক থেকেও একটা লিনিয়েজ হয়। হ্যাপ্লোগ্রুপ এফ এর উৎস ছিল ইন্ডিয়াতে। এগুলো জেনেটিক সায়েন্সের কথা, আমরা এখানে সেই সুযোগ নেই বলার, আর বলে লাভও হবে না, জটিল হয়ে যাবে, বড্ড বেশি স্পেসিফিক সায়েন্সে চলে যাবে, সেই দিকটা আমরা এড়িয়ে যাচ্ছি। প্যাট্রোলিনিয়াল লিনিয়েজ, যেটা হ্যাপ্লোগ্রুপ এফ, আউট অফ আফ্রিকা বা আফ্রিকা থেকে ভারতে এসেছিল। তার একটা স্রোত ডিএনএ টেস্ট করে 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 দেখা যাচ্ছে তার বছরগুলো মিলিয়ে মিলিয়ে, এবং সেই ডিএনএ টেস্ট করে তাদের কার্বন ডেটিং করে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখাচ্ছে যে ভারতে থেকে ইউরোপে, প্রথমে আফ্রিকা থেকে ভারত থেকে ইউরোপে মাইগ্রেশন হয়েছিল। এ ট্রেস করা গেছে এই যাত্রাপথটা। 70,000 বছর আগে আফ্রিকা থেকে
এই মনুষ্য গোষ্ঠী ভারতে এসেছিল। ভারত থেকে ইউরোপে গিয়েছিল, তারপর জেনেটিক্স বিশ্লেষণ করে এই তথ্য উঠে আসছে। সবচেয়ে পুরনো জেনেটিক্যাল নিদর্শন হরিয়ানার ভিরানাতে পাওয়া যায়। মানবজাতি ইউরোপ থেকে আমেরিকা, জাপান, রাশিয়া গিয়েছিল। এবার আমরা সরাসরি, এটা তো বললাম কতটা পুরনো, এরপরে আমরা সিন্ধু সরস্বতী সভ্যতার কিছু নিদর্শন থেকে এটাকে বোঝাবার চেষ্টা করব। সিন্ধু সরস্বতী সভ্যতা, আপনারা জানেন এখন ওটাকে সিন্ধু সভ্যতা না বলে বলা হয় সরস্বতী সভ্যতা বা সিন্ধু সরস্বতী সভ্যতা। কারণ সিন্ধু সভ্যতার সমতুল সভ্যতা মজে যাওয়া সরস্বতী নদীর খালে, যে যে গভীরে মাটির নিচে সেই মজে যাওয়া খালের পুরনো গতিপথ খুঁজে পাওয়া গেছে। লস্ট রিভার কোর্স আমরা খুঁজে পেয়েছি, সেটা নানা রকমভাবে পাওয়া গেছে। আর এই সেই সরস্বতী নদীর তীরে তীরে প্রায় এবং তার আশেপাশে প্রায় 2000টা এইরকম সাইট বা স্থল, প্রত্নস্থল আবিষ্কৃত হয়েছে। আর্কিওলজিক্যাল সাইট বা প্রত্নস্থল ভিরানাতে আছে, আরও অনেক জায়গাতেই আছে। রাখিগাড়ি, লোঠাল, ধোলাভিরা, এই সমস্ত জায়গাতে পাওয়া গেছে। এরপর আমরা কতগুলো ছবি যদি দেখাতে পারতাম ভালো হতো, ছবিটা দেখানো যাচ্ছে না। 9500 বছর আগে হরপ্পা মহেঞ্জোদারোতে নগর সভ্যতা ছিল। সেখানকার কালচারাল কন্টিনিউটি বা সাংস্কৃতিক ধারাবাহিকতা আজও বজায় আছে। যেমন হরপ্পায় প্রাপ্ত স্ট্যাচুতে মাথায় সিঁদুর আছে, মন্দিরে শিবলিঙ্গ আছে, যেটা 10,000 বছর পুরনো। 10, 15, 20,000 বছর পুরনো আর্টিফ্যাক্ট মেলেছে। হরপ্পাতে বহুতল বাড়ি ছিল। উন্নত দেশ বলে ভারতে সারা পৃথিবীর থেকে লোক আসত। উন্নত ড্রেনেজ ব্যবস্থা ছিল। তখন চীনে সভ্যতা শুরুই হয়নি। ইউরোপ প্রস্তর যুগে পড়েছিল। আফ্রিকায় কিছু ছিল না। মিশরীয় সভ্যতা সবে শুরু হয়েছে। ভারতীয় সভ্যতা প্রাচীনতম ধারাবাহিক সভ্যতা, যা আজও বর্তমান আছে। এটা খুব সিগনিফিক্যান্ট। প্রাচীনতম সভ্যতা শুধু নয়, বাকি পরবর্তী সভ্যতাগুলো পরে এসেছে, আবার বিলুপ্ত হয়ে গেছে, বা সে জায়গায় এখন আর সেই কালচারটা নেই, একটা অন্য কালচার এসে গেছে। সেটা আপনারা দেখে নেবেন, ইজিপ্টে যা কি আছে বা চীন দেশে কি আছে জানেন, কিন্তু ভারতে সেই সভ্যতার ধারা, সেই ট্র্যাডিশনে এখনও চলছে। একই সভ্যতা দক্ষিণ ভারতেও ছিল, গঙ্গা ভ্যালিতেও ছিল, বাংলাতেও ছিল। বাংলাতেও খুব প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। বিগত 70 সালে, মানে বিগত 70 সাল বলতে গত কয়েক বছর বা বিগত 20 বছর বাদ দিয়ে তার আগের বেশ কিছু বছর তেমন কোনো রিসার্চ হয়নি বলে অনেক কিছু বেরোয়নি। কিন্তু বিগত প্রায় 20 বছরের মধ্যে, 20-30 বছরের মধ্যে কিন্তু খুব মানে খুব তাৎপর্যপূর্ণ উন্নয়ন ঘটেছে এই সমস্ত এতে। এবারে বেদ রামায়ণের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এতদিন যেটা বলা হতো বেদ রামায়ণ হচ্ছে পৌরাণিক, কাল্পনিক, বানানো গল্প। এর কারণ এর প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়নি বলে বলা হতো। পাওয়া হয়তো যখন বলতো তখন পাওয়া যায়নি, কিন্তু ধীরে ধীরে তা পাওয়া যাচ্ছে। সরস্বতী 3800 সালে শুকিয়ে যায়। তা গঙ্গার চেয়েও বড় নদী ছিল, সবচেয়ে বড় নদী। হিমালয় থেকে বেরিয়ে পাঞ্জাব, হরিয়ানা, সিন্ধু ও গুজরাটের মধ্য দিয়ে বয়ে যেত। ঋগ্বেদে বলা আছে সরস্বতী খুব প্রবলভাবে বেগবান নদী একটা ছিল। ভীষণ বন্যা হতো, তাই তাকে বন্যার মাতা বলা হতো। নেচার পত্রিকায় পাওয়া যাচ্ছে যে 6000 BC-তে সরস্বতী ছোট হতে থাকে। তার মানে ঋগ্বেদ অন্তত 8000 সাল আগে লেখা হয়েছিল, এবং সংস্কৃত ভাষাটা নিশ্চিত তার চেয়ে আগে থেকে। কারণ ভাষা সৃষ্টি হয়েই তাতে একটা বেদ লেখা হয়ে গেল, এটা হতে পারে না। এই বৈদিক সংস্কৃত তাই সবচেয়ে প্রাচীন ভাষা। এরপরে আমরা
আর যেটা বলবো সেটা হচ্ছে যে দক্ষিণ ভারতের মানে এর যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দক্ষিণ ভারতের সমুদ্র উপকূলে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং সেগুলো ভীষণভাবে প্রাচীন। এগুলো সমস্ত বয়স নির্ণয় করা যায় বৈজ্ঞানিক উপায়। মহাভারতকে বানানো গল্প বলা হতো বা হচ্ছে, এখনও বলছে লোকে, কিন্তু সমুদ্রের নিচে বহু লুপ্ত হারিয়ে যাওয়ার প্রাচীন নগরীর সন্ধান পাওয়া যাচ্ছে। দ্বারকা নগরীর অবশেষ সম্পূর্ণটাই গুজরাট উপকূলে পাওয়া গেছে। মহাভারতে অর্জুন যখন দ্বারকাতে ছিল তখন ভূমিকম্প হয়েছিল, আর দ্বারকার ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তার অর্থ ভূমিকম্পে নগরটা সমুদ্রে ডুবে গিয়েছিল। যদি এইটা ঠিক হয় তবে বাকিগুলো ঠিক নয় কেন? দক্ষিণে কিছু সমুদ্রের মধ্যে গভীরে অনেক মন্দির মিলেছে, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা বলছি। কিন্তু আমরা এই যেগুলো মিলেছে এবং অত প্রাচীন, এগুলো কারা তৈরি করেছিল? এমনি এমনি এগুলো তৈরি হতে পারে না। রামায়ণে বলা হয়েছে রামের বানর সেনা সমুদ্রের সেতু তৈরি করেছিল, কিন্তু রামেশ্বরম আর মূল ভূখণ্ডের মাঝে সমুদ্রের উপর সেতু তো পাওয়া গেছে, যদিও করুণানিধি সেটা ভেঙে দিতে চেয়েছিলেন। এর চেয়ে প্রাচীন মানুষের তৈরি কোনো স্থাপত্য পৃথিবীতে নেই। এটা সম্পূর্ণ মানুষের তৈরি। বানর সেনা তৈরি করেছিল বলা হয়, বানর মানে এখন যাদের ইংরেজিতে মাঙ্কি বলা হয় মোটেই তা ছিল না। এরা এক ধরনের হিউম্যান রেস। এই রামেশ্বরম সেতুর স্যাটেলাইট চিত্র ঠিক সমুদ্রের অনেক নিচে পাওয়া গেছে, অর্থাৎ এর বেসটা অনেক নিচে। তার মানে সমুদ্র তো ওঠানামা করে, ওটা ওইখান থেকে তৈরি করেছিল সমুদ্রের উপর দিয়ে। তার মানে রামায়ণের সেতু নির্মাণের ব্যাপারটাকে কল্পনা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রামায়ণ মহাভারতে বহু অ্যাস্ট্রোনমিক্যাল ডাটা পাওয়া যায়। এই তারা, এই গ্রহ এখানে এখানে ছিল বলা হয়েছিল। এসব খুব নিখুঁত বিবরণ, পর্যবেক্ষণ ছাড়া সম্ভব নয়। যারা এসব লিখেছেন তারা পাগল ছিলেন না যে গ্রহ তারাদের অবস্থা না বুঝে আন্দাজে আন্দাজে সব বলে গিয়েছিলেন। এবং সেগুলোর মধ্যে পারফেকশন রয়েছে, একটা অ্যাকিউরেসি রয়েছে, বলা ভালো, অ্যাকুরেসি রয়েছে, নিখুঁততা রয়েছে, খুঁতহীনতা রয়েছে। কারণ মানুষের কল্পনা শক্তির একটা সীমা থাকে, আর যা অভিজ্ঞতালব্ধ নয় তা কখনোই এই রকমভাবে নিখুঁতভাবে বর্ণনা করার মতো ধৈর্য রামায়ণ মহাভারত লেখকদের থাকতে পারে না। তাতে কিছু খামতি থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ কাল্পনিক হতে পারে না। এর জন্য চর্চা দরকার, অর্থ দরকার, তাই তহবিল গড়া দরকার। তা এখন মানে বর্তমানে চর্চার কথা বলা হচ্ছে, তহবিল গড়া হচ্ছে। রামসেতু ও দ্বারকা নগরীর কাল নির্ণয় করতে হবে, তবেই সব বলা যাবে। ভারত বিরোধী তাত্ত্বিকরা বলেন যে সিন্ধু সভ্যতা দ্রাবিড় সভ্যতা ছিল। সংস্কৃত ভাষা আর্যদের ভাষা। 3500 বছর আগে মধ্য এশিয়ার ইউক্রেনের কাছাকাছি জায়গা থেকে আর্যরা ভারতে এসেছিল। তারা সব শ্বেতকায় ছিল। তারা হরপ্পা সভ্যতাকে আক্রমণ করে হটিয়ে দিয়েছিল। আর্য দ্রাবিড়দের মধ্যে লড়াই বাঁধানোর জন্য এসব বলা হয়, যেমন হিন্দু ধর্ম আর্যদের, কিন্তু আসলে তার উল্টোটাই হয়েছিল। মেল শাখা R1A1A শুরু হয়েছিল 17-18 হাজার বছর আগে। এর ভিত্তিতে বলাই যায় ভারতে বৈচিত্র্য সবচেয়ে বেশি। এই বিশেষ শাখা সবচেয়ে বেশি আছে ভারতে আর ইউরোপে, কারণ ভারত থেকে ইউরোপে অভিগমন ঘটেছিল। সবচেয়ে প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষা সংস্কৃত। তামিল ভাষাও আসলে সংস্কৃতেরই একটা শাখা। ওদের অক্ষরগুলো সংস্কৃতানুসারী, অ আ ক খ, এবং তাদের আকারও সংস্কৃতের অন্য কন্যা ভাষাগুলোর সমতুল্য। একটু সমকোণে লেখা হয়। একটাও সাক্ষ্য প্রমাণ নেই যে হরপ্পা সভ্যতাকে আগমনকারী আর্যরা আক্রমণ করে হটিয়ে দিয়েছিল। কোনো কঙ্কাল বা শব মেলেনি, এমনকি কোনো আর্কিওলজিক্যাল প্রমাণও নেই। 10,000 বছর ধরে একই সাংস্কৃতিক ধারা প্রবহমান আছে। আগমন বা আক্রমণের কোনো প্রমাণও নেই। আর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গাতে একই জেনেটিক্স। এখানকার লোকের গায়ের রং কিছুটা কালো, কারণ তারা বহু বছর ধরে বিষুবরেখার কাছে আছে। তামিলনাড়ুর লোকরা একটু বেশি কালো এই কারণে, আর কাশ্মীরের লোকের গাত্রবর্ণ তামাটে লাল। কিন্তু দক্ষিণ ভারত আর উত্তর ভারতের লোকের মধ্যে জেনেটিক্যালি কোনো ভেদ নেই।
আবার গুজরাট আর বাংলার মানুষদের মধ্যে কোনো জেনেটিক ভেদ নেই। আফগানিস্তানের পাস্তুনদের জেনেটিক্সও এক। কালানুক্রম অনুসারে জিনিওলজিক্যালি এরা ক্রমানুসারেও তাই। এতক্ষণে আমরা একটা জিনিস বোঝাতে পেরেছি যে ভারতবর্ষের এই যে সভ্যতা, যেটা এখনও এই সনাতন হিন্দু ধর্মের মধ্যে যেটা আছে, তার সমস্ত লক্ষণ ওই 10,000 বছর আগে থেকেই আছে। এবং সংস্কৃত বেদ 8,000 বছরের যদি পূরণ হয়, এবং বেদের সমস্ত কার্যপ্রণালী, সমস্ত রীতি, তার উপাসনা পদ্ধতি, তার মন্ত্রোচ্চারণ, তার প্র্যাকটিসিং যে রিচুয়ালস, সেই রিচুয়ালস সমস্ত কিন্তু বেদ থেকেই নেওয়া। কাজেই এই সভ্যতাই সবচেয়ে প্রাচীন। আমি শুরু করেছিলাম এটা বলে যে ভারতের সভ্যতা কত প্রাচীন সেটা এতক্ষণে আমরা বলতে পেরেছি। এটা 10,000 বছরের পুরনো। অনেকেই দাবি করেন এটা আরও বেশি পুরনো, কিন্তু এখনোই আমি সেই কথা বলবো না, কারণ এখনো পর্যন্ত গবেষণা চলছে এবং ঠিক বয়স নির্ণয় না করা পর্যন্ত যা আরও ক্রমশ নতুন নতুন আর্কিওলজিক্যাল এভিডেন্স মিলছে, এবং সেগুলো সব একসঙ্গে গবেষণা করে তার মান নির্ণয় করতে হবে, তার কাল নির্ণয় করতে হবে, করে তবেই আমরা বলতে পারবো। আপাতত এইটুকু বলতে পারি যে 8 থেকে 10,000 বছর পুরনো। আমি 25-30 হাজার বছর বলছি না, কারণ সেটা বলার এখনও পুরো সময় আসেনি। আমি আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে আবার এই রকমই আকর্ষণীয় বিষয় নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন। নমস্কার। অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের মতামতের উপরে, আপনাদের পার্টিসিপেশনের উপরেই এই ধরনের অনুষ্ঠানের সার্থকতা নির্ভর করে, এবং এটাকে চালিয়ে যাওয়া, অব্যাহত রাখাও সম্ভব হয়। নমস্কার।